আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেই গল্পটা আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব গল্প, কোনো নাটক বা সিনেমার গল্প নয়। গল্পটি আমার দুলাভাই আর বড় বোনের একটি গল্প, যা আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। আসলে যখন মানুষ কোনো অপরাধ বা অন্যায় করে তখন সে বুঝতে পারে না, আর যখন এটা বুঝতে পারে তখন সময় হাত থেকে অনেকটাই বের হয়ে যায়, কিছুই আর করার থাকে না। তেমনই একটি গল্প। তো চলো শুরু করি গল্পটা। তো প্রিয় বন্ধুরা, আমার বড় বোনের বাড়িতে আমি গেলাম। আমার কলেজ বন্ধ ছিল, বেড়াতে গেলাম। আর বেড়াতে কেন গেলাম এটাই নিশ্চয়ই সবার মনে প্রশ্ন জাগতেছে। বড় বোনের বাড়িতে মানুষ বেড়াতে যায় না, আমি এমনি এমনি যাইনি, আমি গিয়েছিলাম কোনো কারণে। আমার বড় বোনের ডেলিভারির সময় হচ্ছিল। মা অসুস্থতার কারণে সেখানে যেতে পারছিলেন না, তাই আমার ছুটি থাকার কারণে আমাকেই বলা হয় যে ডাইরেক্ট কলেজ থেকে যাতে আমি বড় বোনের বাড়িতে চলে যাই, যাতে ওর দেখভাল করতে পারি। তো আমি চলে যাই। আমি যেদিন আসলাম সেদিনই বড় বোনের লিভার পেন উঠে গেল, ওকে হাসপাতালে ভর্তি করানো হলো। ওদের বাড়িতেও তেমন কেউ ছিল না, ওদের বাড়িতে শুধু ছিল দুলাভাই আর তার বৃদ্ধ মা, মানে আমার বড় বোনের শাশুড়ি। তো একজন বৃদ্ধ শাশুড়ি কী বা করতে পারে? বড়জোর শুধু বসে বসে হাসপাতালের বেড পাহারা দিতে পারবে, এর বাইরে তো কিছু করতে পারবে না। যাক, ডেলিভারি হবে, ভর্তি করালাম। একদিন ওখানে থাকলো, পরের দিন সিজারে নিবে, সিজারে নিয়েও গেল। তো সিজার হয়েও গেল। এই ফাঁকে যে ঘটনাগুলো ঘটেছে আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রিয় বন্ধুরা, যেদিন আমার বোনকে আমরা নিয়ে গেলাম হাসপাতালে সেদিন ওখানে আমরা অনেক রাত পর্যন্ত অবস্থান করার পরে আমরা বাড়ি চলে আসি। আর আমার যে মুয়াই ছিল তাকে রেখে আসি। দুলাভাই অনেক ক্লান্ত থাকে আর আমিও অনেক ক্লান্ত থাকি। আমরা বাড়িতে চলে আসি। এসে বাড়ির কাজ কাম দুজন হাতে হাতেই করে নিই। করে অনেক রাত হয়ে গেছে, রান্না বসাই। তো দুলাভাইও আমার সাথে কাটাকাটি সব দিক দিয়েই হেল্প করছিল, যাতে আমাদের কাজগুলো তাড়াতাড়ি শেষ হতে পারে আর আমরা একটু রেস্টও নিতে পারি। আবার যেতে হবে দ্রুত হাসপাতালে। তো দুলাভাই আর আমি কাজ করতেছিলাম। কাজ করতে 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 এক পর্যায়ে কাজ শেষ হয়ে আসলো। এবার ঘর মোছাটাই বাকি ছিল। তো ঘর মুছলাম আমি। তো দেখলাম একটু পরপর দুলাভাই আমার দিকে আকার ইঙ্গিতে তাকাচ্ছে। তো আমি দেখেও না দেখার ভান করে থাকলাম। আর কেমন যেন নিজের কাছে আনিজে আনিজে লাগছিল। দুলাভাই কেন আমার দিকে এভাবে দ্যাব 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 করে তাকিয়ে আছে, তাও কি আমার ডালিমগুলোর দিকে। আমি যখনই ঝুঁকে ঝুঁকে কাজ করছিলাম তখনই আমার দুলাভাই চোরা লোকে আমাকে দেখছিল। বিষয়টা আমার কাছে খুব আনইজি লাগছিল। তারপরেও সব কিছু বোঝার পরেও আমি না বোঝার মতো করে আমার কাজ আমি করতে থাকি। দুলাভাই ইচ্ছা করে আমার গায়ের উপরে পড়ে গেল আর আমাকে বলল যে পা পিছলে গেছে, একটু শুকনো করে মোছা দাও। আমি বললাম, দুলাভাই আপনি এখানে কি করছেন? আপনি ঘরে যেয়ে বসেন, আমি কাজ শেষ করছি। ভিজা জায়গায় যদি হাঁটেন, টাইলস করা ফ্লোর, পা পিছলাবার সম্ভাবনাই শুধু না, পা পিছলে যাবে এটাই স্বাভাবিক। আপনি রুমে চলে যান। দুলাভাই বলতেছে, আমার একা একা রুমে ভালো লাগছে না, তোমাকে দেখতে অনেক ভালো লাগছে, এই জন্যই আমি তোমার পিছে ঘুরঘুর ঘুরঘুর করছি। তখন আমি দুলাভাইকে বললাম, দুলাভাই ওদিকে বড় আপা হাসপাতালে, আর এদিকে আপনি এসব কী বলছেন আর কি করছেন? আপনি যান, আমি কাজ শেষ করে আসছি। এভাবে দুই তিনবার বলার পর দুলাভাই, সে তো নাছোড়বান্দা, কিছুতেই সরছে না। তারপরেও আমি দুলাভাইকে এড়িয়ে সমস্ত কাজ শেষ করার পথেই ছিল। ঘর মোছা তখনও শেষ হয়নি। আমি আবারও দুলাভাইকে এটা বলে আবারও নিজের কাজ করা শুরু করলাম। করে যখন আমি ওয়াশরুমের সামনে চলে আসলাম বালতি আর তেনাটা নিয়ে, তখন দুলাভাই আবার সেখানে গেল। বলতেছে, কাজ শেষ হয়নি এখনও, আমার তো ভালো লাগতেছে না, ভাবলাম তোমার সাথে একটু কথা বলি বসে বসে। আমি বললাম, এখন কি কথা বলার সময় দুলাভাই, বলো তো? বলো, সে যাই হোক, আমি কিছু শুনতে চাই না, তোমার সাথে কথা বলবো, আসো। তো আমি কাজ শেষ করে ওয়াশরুমে ঢুকলাম। ঢোকার পরে কাপড় ধুচ্ছিলাম, সিটকানিটা লাগাইনি, অমনি দুলাভাই ওয়াশরুমে ধাক্কা দিয়ে ঢুকে গেল। আমি বললাম, এটা কি করছো দুলাভাই তুমি? বলো, কিছু তো করিনি, তবে এখন করব, দেখো কি করি আমি। তারপরে উপর থেকে ঝর্ণাটাকে ছেড়ে দিল, দিয়ে আমাকে বললো, একদম একটা সাউন্ডও করবে না, এতে করে তোমার আমার সবারই মান সম্মান চলে যাবে। কাজে আমি যেটা বলি চুপচাপ থাকো,
এতে করে মজাও পাবে আর আনন্দও পাবে। চুপচাপ থাকো। ওই কথা বলে অমনি আমাকে ঝর্ণার নিচে জড়িয়ে ধরল। এদিকে পুরো শরীর ভিজে গেল দুজনারই। আমাকে ঝাপটা দিয়ে বুকের মধ্যে নিয়ে প্রথমে খুবই চুমাতে থাকলো। আমি প্রথমে আনইজি করলেও দেখছিলাম যে আমার খুব ভালো লাগছিল, তাই চুপচাপ করে সায় দিয়ে গেলাম। তারপরে আস্তে আস্তে করে ডালিমগুলো চাপছিল। অন্যদিকে আমি খুবই মজা পাচ্ছিলাম। তারপরও ভিতরে কেমন জানি একটা আতঙ্ক ও ভয় ভয় লাগছিল। আবার বাধা দেওয়ারও চেষ্টা করলাম। বলল যে জুতের সময় নাড়া দিও না জান। এই কথা বলে আরও কাছে টেনে নিল। নেওয়ার পর সে আমার জামা কাপড়গুলো খুলে আমাকে জন্মদিনের পোশাকে পুরো আবড়ে নিল। নেওয়ার পর সে ডালিম কচকচ করে খেতে থাকলো। তারপরে সারা শরীরে চুমাতে থাকলো। আর আমিও পাগল হয়ে গেলাম। আমার দুলাভাইয়ের প্রত্যেকটা কাজের সঙ্গে আমি সাড়া দিচ্ছিলাম, কারণ আমি ওই মুহূর্তে খুবই সুখ অনুভব করছিলাম। তারপরে সে চলে গেল পুকুরে যাওয়ার পরে মুখ ঢুকিয়ে দিয়ে পুকুরটাকে খুব সুন্দর করে খাচ্ছিল। যেন আমি পাগল হয়ে গেলাম। আরও বোবা হয়ে তার এই সুখ আমি নিতে থাকলাম, অনুভব করতে থাকলাম। তারপরে সেও জন্মদিনের পোশাকে পরিপূর্ণ হয়ে গেল। তারপরে দুলাভাইয়ের মেশিনটা বের করে আমার মুখের মধ্যে ঠাস করে ঢুকিয়ে দিল। দেওয়ার পর আমি নিতে পারছিলাম না। আমার দুলাভাইয়ের মেশিন যে এত বড়, মোটা, লম্বা, আমি কিছুতেই নিতে পারছিলাম। সে জোর জবরদস্তি করে দিচ্ছিল। অন্যদিকে আমার ভালোই লাগছিল। অনেকটা সময় ঝর্ণার পানির তলে এই সুখ অনুভব করে সে হঠাৎ করে আমাকে সেখানেই শুয়ে দেয়। দেওয়ার পরে আমার ছোট্ট পুকুরে তার মেশিন সেট করে স্টার্ট করে দেয়। অন্যদিকে আমি সুখের দুনিয়ায় ভেসে যাই। সব কাজকাম শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই গোসল করে নিলাম। দুজনেই গোসল করে ঘরে আসলাম। আসার পর আমার দুলাভাই বলতেছে, আরেকবার হয়ে যাক না। যে সুখ তোমার বোন আমাকে কখনো দিতে পারেনি, সেই সুখ আমি তোমার কাছ থেকে পেলাম, বিশ্বাস করো। আমি বললাম, সুখ পাওনি তো এতগুলো বছর কিভাবে থাকলে? তুমি যেটা করেছো দুলাভাই সেটা কিন্তু অন্যায়। বলতেছে, রাখো, শালি তো এমনি আধা গড়ালি। আমি কই, হ্যাঁ আধা ঘরওয়ালি হতে পারে, কিন্তু দেহ কিন্তু তুমি পাও না। এটা কিন্তু তুমি ঠিক করলে না। আমি যতই এটা ওটা বলতে যাচ্ছিলাম ততই আমাকে চাপটে ধরছিল। ধরে ধরে বারবারই সেই রাতে আমাকে 4 বার করে দিল। এভাবে পরের দিন সকাল হয়ে গেল। আমরা হাসপাতালে চলে যাই। হাসপাতাল থেকে ডেলিভারি হয়ে যাওয়ার পর সারাদিন ওখানেই থাকি। কিন্তু দুলাভাই হাসপাতালে যেয়ে বারবার আমাকে ওখানে চিমটি, ফাঁক পেলেই চিমটি দিত, চিপে ধরতো। আমি খুব আনইজি ফিল করছিলাম। আর ভিতরে দক 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 করে কাঁপুনি হচ্ছিল আমার। খুব ভয় লাগছিল যে আমার বড় বোনের সংসার, আমার দুলাভাই কেন আমার সাথে এরকম করছে। তারপর দিনের বেলা আমরা থেকে মাওয়াইকে পাঠিয়ে দিলাম। উনি আবার গেল সন্ধ্যার পরে। তারপরে আমরা আবারও অনেক রাতে বাড়িতে আসলাম। আসার পরে সেদিনও খুব জমিয়ে খেলা করেছি দুজন মিলে। অনেক মজা হয়েছে। এবার 3য় দিনের পালা। 3য় দিন বোনকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিয়েছে, বাড়িতে আনলাম। আনার পরে বোনকে তার রুমে রেখে আমি তো আমার মতোই ওর সেবা যত্ন করতে হয়। অন্যদিকে দুলাভাই রাত হলেই আমার রুমে চলে আসতো আমাকে খেলানোর জন্য। এভাবেই চলতে থাকে। তো হঠাৎ করে একদিন, আমি 1.5 মাস ছিলাম, হঠাৎ করে একদিন আমার বড় বোনের চোখে বিষয়টা পুরোপুরি ধরা পড়ে যায়। আমার বড় বোন খুব কান্নাকাটি করে ফুলের মধ্যে মিশে গেছে কাঁদতে কাঁদতে সে। তখন আমি খুবই অনুতপ্ত হই যে না আমি, আমার বড় বোন, নিজের বোন আমার, আমি কি করে এটা করতে পারলাম? আমার দুলাভাইয়ের সঙ্গে সাথ দেওয়া মোটেও উচিত হয়নি আমার। তখন আমার বড় বোন কাছে ক্ষমা চেয়ে আমি আজীবনের মতো ওই বাড়ি থেকে চলে আসি। আর কখনো কোনো দিন আমি ওই বাড়িতে যাইনি। দুলাভাই আমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, আমাকে অনেক কিছু বলে। আমি দুলাভাইকে উত্তরে বলি, তুমি যেটা করেছো অন্যায় করেছো, সাথে আমিও করেছি, কিন্তু সেটা তোমার ফাঁদে পড়ে করেছি। কিন্তু আর জীবনে কখনো না, তুমি কখনো কোনো দিন আমাকে ফোন করবে না, খবরদার। এই বলে আমি দুলাভাইয়ের সাথে সম্পর্ক শাটকাট করে নিই এবং আমার বড় বোনের বাড়িতে আমি আজ পর্যন্ত আর কোনো দিন যাইনি। তো আমি অনুতপ্ত হয়েছি, ভুল করেছি। দেখো, তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করার একটাই কারণ, আমরা যদি আপন বোন হয়ে বোনের সাথে এরকম করি, বোনের সংসার ভেঙে দিই, তাহলে বাকিরা কী করবে? আমি যে ভুলটা করেছি যাতে তোমাদের কারো এই ভুলটা না হয়, তাই গল্পটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। সবাই ভালো থেকো।